আমরা যে ১০৮ বার করে মন্ত্র জপ করছি, সেই মন্ত্রটা ১০৮ বার কাউন্ট না করে আমাদের যে ৩ টে মন্ত্র আছে, সেই মন্ত্রগুলো আমরা আ অনেকক্ষণ অর্থাৎ বাবা বলছে ১ম মন্ত্রটা হয়তো তুমি ৩০ মিনিট ৪০ মিনিট জপ করলে। পরের মন্ত্রটা ওরকম ৩০ মিনিট ৪০ মিনিট জপ করলে। যতক্ষণ ইচ্ছা জপ করো। কিন্তু কাউন্টিং এ কোনো মন দেবে না যে কতবার আমার মন্ত্রটা জপ হলো। আর কাউন্টিং এ আমরা যখন মন দিয়ে থাকি এটা ঠিক আমরা কাউন্টিংটাকে মনে রাখছি যে আমার ১০৮ হলো তো আমরা আমরা ১০৮ যদি দুবার করি আচ্ছা ২ বার হলো। তো এই যে কাউন্টিংটায় আমি কনসেনট্রেট করছি। হয়তো কখনো কখনো মন্ত্রের থেকে আমার কনসেনট্রেশনটা চলে যাচ্ছে। তো বাবা বলছেন কি মন্ত্রে মনোযোগ দাও। কাউন্টিং করতে হবে না। তো তোমরা মালা ছাড়াও যতক্ষণ ইচ্ছা একটা মন্ত্র জপ করো। সেটা ৩০ মিনিট হোক, ৪০ মিনিট হোক, এরকম জব করতে থাকো। আ তো এটা একটা ছোট কথা বাবা আমাকে বলেছিলেন একবার। আরেকটা আ কথা আমি বলি যে আমি যখন ১ম বাবার কাছে যেতাম মানে আমি আমার স্কুল কলেজ লাইফ এর কথা বলছি। সেই সময় আ আজকের যে বইটি আছে যেখানে আমরা মন্ত্রগুলো পাই অসীম কাকুর বই, আ সেই বইটি তখন লেখা হয়নি। তো সেই সময় উম আম আম আমরা বাবার কাছে যখন যেতাম, তখন বাবা একটা মন্ত্র আমার মনে আছে খুব বেশি করে আমাদের বলতেন সেটা হচ্ছে আরোগ্য মন্ত্র। ইনফ্যাক্ট আমি আ যখন যেতাম তখন একটা উম সাদা কাগজ মানে প্রিন্ট আউট এ সেখানে আ ওইটা বাবা সবাইকে দিয়েছিলেন। তার মধ্যে হচ্ছে ভক্তিযোগ আর অপোজিট পেজে ছিল হচ্ছে নারায়ণ বন্দনার যে আমরা লাস্ট পার্টটা পার্ট যে নারায়ণ বন্দ করি। আর হচ্ছে আরোগ্য মন্ত্র। তো এই ৩ টে ওখানে মাস্ট লেখা ছিল। তো যেখানে বাবা বলতেন যে আরোগ্য মন্ত্রটা সবার করা উচিত, সবসময় করা উচিত। তোমার দরকার পড়ুক আর না পড়ুক সবসময় আমাদের শরীর সুস্থ থাকার জন্য। সত্যি কথা বলতে গেলে আমি আরোগ্য মন্ত্র সেই সময়ের কথা বলছি। তখন আমি রোজ আ করতাম না। তবে আমি এটা দেখেছি আমার মায়ের ক্ষেত্রেও বা আমার ক্ষেত্রেও এই মন্ত্র আমাদের যখন কোনো শারীরিক কোনো অসুবিধা হয়েছে, তখন সেই মন্ত্র খুব সুন্দর কাজ করেছে। আমরা যখন এটা জপ করতে থেকেছি, তখন আমাদের আ যে শারীরিক অসুস্থতা মানে ফিল হচ্ছিল, সেখান থেকে আমরা অনেক স্বস্তি বোধ করেছি। তো এটা আমরা স্বস্তি বোধ করছি। বাবার মন্ত্র যে কাজ করে, এটা বাবা বলেছে বিশ্বাস নিয়ে জপ করো। এটা সব ভক্তদের এই মন্ত্র কাজ করে। আমি এই মন্ত্রের উপর আরেকটি আ ঘটনা বলতে চাই। সেই সময় আমি বলেছিলাম আগের দিন যে আমার আ কিছু বছরের বাবার সঙ্গে একটা বিচ্ছেদ হয়েছিল। আ যে সময় বাবার সঙ্গে আমার সাক্ষাৎ হতো না। আ তো সেই সময় আমি আমি তখনও চাকরি করি। তো আ আমি মধ্যিখানে আ আগে খুব অ্যা একটু হিমালয়ের দিকে ট্রেকিং করাতে ইন্টারেস্টেড। সেই সময় প্রতি বছরই আমি কোথাও না কোথাও একটা ট্রেক করতে যেতাম। তো আ আ বেসিক্যালি শিবের যে জায়গাগুলো আছে তুঙ্গনাথ, কেদারকান্ড, হারকিদুন এরকম টাইপের জায়গাতে ট্রেক করতাম। তো এরকমই একটা ট্রেকে সেটা ছিল একটা স্নো ট্রেক জানুয়ারি মাসে। আ কেদারকান্ড যেটা হচ্ছে গুপ্তকাশীর রুট দিয়ে যেতে হয়। উম সেই রুটে আমি যখন ট্রেক করি, ট্রেক করার মানে ট্রেক করতে যাওয়ার আগে আমার আ অ্যাকচুয়ালি ১ সপ্তাহ আগে জ্বর হয়েছিল। সেই জ্বরটা আমার সেরে গেছিল। মানে টেম্পারেচার ছিল না। কিন্তু আমি যখন ট্রেকে গেছি তখন হয়তো আমার শরীরে একটু মানে ভেতরে একটু সর্দি বসেছিল। সেটা আমি বুঝতে পারিনি। তো আমি যখন আ অ্যাকচুয়ালি একটা সামিট করতে অনেকদিন টাইম লাগে। আমরা বেস ক্যাম্প থেকে হাঁটা শুরু করি। ৪ দিন হাঁটার পর আমরা যখন মেইন সামিটের যে ক্যাম্পটায় পৌঁছাই, আর সামিট মানে হচ্ছে যেটা পিকে পৌঁছায়। তো ওই পিক পৌঁছাতে গেলে ওই পিকটা হচ্ছে আমরা রাত্রে বেলা ক্লাইম্ব করি। তো সেটা হচ্ছে সানরাইজ দেখার জন্য। প্রতিটা সামিটই ওরকম মাঝরাতে হয়। তো এই কেদারকান্ঠের কেদারকান্ঠ মানে যেখানে মহাদেবের কণ্ঠ আরকি ওইটা বলা হয়। তো এই জায়গাটায় যখন আমরা যাই, তো সেই সময় জানুয়ারি মাসের স্নো ট্রেক। তো এটা ফুল আইস কাভার্ড।
মানে যেখানে পা হয়তো হাঁটু কোমর অব্দি ঢুকে যাচ্ছে এতটা হাঁটতে গিয়ে। তো -17 ডিগ্রি খুব অ্যাডভার্স মানে ক্লাইমেট কন্ডিশন। রাত্রি 2টো এরকম নাগাদ আমরা যখন সামিট শুরু করি পিকের জন্য, তো সেই সময় আমি মানে আমাদের যে গ্রুপ ছিল তো সবারই একই অবস্থা যে আমরা ওই ঠান্ডার মধ্যে অনেক কিছু মানে গরম জামা কাপড় পরে ট্রেক করছি। তো ইতিমধ্যে আরেকটা ঘটনা ঘটেছে কি যে আমি আমার একটা সমস্যা আছে। আমার ছোটবেলা থেকে আমি আহ, আমার দুধ খেলে আমার টনসিলাইটিস এর একটা প্রবলেম আছে, মানে টনসিলাইটিস ছিল আর সেটা দুধ খেলে বেড়ে যায়, তাই জন্য আমার ডক্টর দুধ খাওয়া বারণ আর কি করেছিল। তো আমি দুধ খাই না। বাট ওখানে গিয়ে আমার হয়েছিল প্রবলেম যে ওখানে যেহেতু জলটা পাওয়া যাচ্ছিল না প্রপারলি, এতটাই ঠান্ডা, তো সবসময় জল দিতে পারছিল না কিন্তু বডিতে ফ্লুইড লাগবে, সেই জন্য ওরা ডাল স্যুপ তারপরে দুধ বেশি করে দিচ্ছিল, দুধ ডালিয়া, দুধ সিমাই এরকম টাইপের দুধ দিচ্ছিল, তো যাতে আমরা সাস্টেন করতে পারি, যাতে ক্র্যাম্পস না আসে। তো সেরকম একটা জায়গায় আমি যেহেতু কিছু করার নেই, আমি তো জল পাচ্ছি না প্রপার, তো সেই কারণে আমি রোজ দুবেলা দুধ খাচ্ছি। আর সর্দিটা যেটা বসেছিল সেটা পুরো গলা চোখ হয়ে গেছে। আর যেদিনকার সামিট হচ্ছে সেদিনকে এত টেম্পারেচার মাইনাসে রান করছে। তো আমি যখন সামিটে মানে অলমোস্ট সেদিনকে আমার খুবই শরীর খারাপ লাগছিল। আমি হাঁটছিলাম কিন্তু এত বেশি হাওয়া দিচ্ছিল বরফের। তো যখন আমি পিকে প্রায় হয়তো আহ, আমি দেখতে পাচ্ছি আর কি পিকটা, মানে তখন সানরাইজ হবে আর কি, হওয়ার একটু বাকি আছে, মানে একটু গেলেই পৌঁছে যাবো, সে সময় আমার অসম্ভব শরীর খারাপ। তো মানে এতটাই বাজে শরীর খারাপ হয় আমার, মানে আমার তখন মনে হচ্ছিল আমার ব্রিদিং ওখানে বন্ধ হয়ে যাবে। মানে আমি তখন ভাবতে পারছিলাম না যে আমার কি কি হচ্ছিল, পুরো ভেতর থেকে আমার জিভ মানে ভেতর থেকে টেনে আসছিল। মানে আমাকে মানে পুরো ব্যাচের যত ছিল সবাই আমাকে, মানে আমার নিজের জল তো শেষ হয়ে গেছিল, এত কাশি হচ্ছিল, আমাকে জল দিয়েছে, ওদের বটলের জলও শেষ হয়ে গেছে। তো আমি আমি কিছুতেই মানে উঠতে পারছি না, আর আমার সঙ্গে যে আমার যে শেরপাটা ছিল সে আমাদের গ্রুপটা উঠে গেছে, আর ও আমার সঙ্গে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে বলছে কি যে তুমি তুমি ডিসিশন নাও কি করবে, যদি না উঠতে পারো তাহলে উঠো না। আর আমাকে শুধু বলছে যে, তা আমি বলছি আমি উঠতে চাই। হ্যাঁ, কারণ আমি দেখতে পাচ্ছি ওপরে ত্রিশূলটা যেখানে ওই একটা ফ্ল্যাগটা নড়ছে, 3টে ত্রিশূল লাগানো ছিল ওখানে। তো সামিটের পিকটা দেখা যাচ্ছে। তো আমার আমার খুব খারাপ লাগছে কি আমি এখান থেকে উঠতে পারবো না। তো তখন ওখানকার লোকেরা জেনারেলি উত্তরাখণ্ড হচ্ছে দেবভূমি। তো আমি যতবার ট্রেক করতে গেছি ওখানে তো একটা উম, মহাদেবের একটা আহ অদ্ভুত পাওয়ার আছে, সেটা ফিল করা যায়। আর ওখানকার লোকেরাও এটা বলে যে মহাদেবের অনুমতি ছাড়া এখানে একটা পাও চলা যায় না। হ্যাঁ, প্রথমত তো পাহাড়ে প্রকৃতির কথা শুনে আমাদের চলতে হয়। আর দ্বিতীয়ত হচ্ছে মহাদেবের কৃপা ছাড়া আমরা কোথাও পৌঁছাতে পারবো না। তো আমার মনে হচ্ছিল যে এইবারে কি আমি পৌঁছাতে পারবো না। তো উনি আমাকে বলছিলেন কন্টিনিউয়াসলি, আমার কথাটা এখনো মনে আছে, হৌসলা বুলন্দ রাখ और চল, মানে আমাকে বলছিল আর কি, উনি অনেক বয়স্ক একজন শেরপা ছিলেন। তো তো বলেছিল আমাকে যে শিবজি কা নাম লো। তো আমি তখন ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় চ্যান্টিং করছিলাম। তো আমার এতটাই কষ্ট হচ্ছে, আমি তো কথা বলতে পারছি না, ব্রিথ করতে পারছি না, আর আমি দাঁড়াতেও পারছি না, মানে এতটাই প্রবলেম হচ্ছে, আমি শুধু এটা ভাবছি কি আমি বাড়ি আদৌ ফিরতে পারবো জীবিত, আমি জানি না। আমাকে অক্সিজেন ক্যানিস্টার কিছুটা দেওয়া হয়েছিল, বাট সেটাতেও কিছু কাজ হচ্ছিল না, বিকজ আমার ব্রিদিংটা বন্ধ হয়ে যাচ্ছিল। তো আমি কেন জানি না হঠাৎ করে আমি যখন অং নমঃ শিবায় চ্যান্ট করছি তখন ওটা আমার না মানে মানে কাজ হচ্ছিল না বলবো না, কিন্তু আমি পারছিলাম না। আমি চ্যান্ট করতেও পারছিলাম না। ঠিক আছে? মনে, মনে চ্যান্ট করছিলাম। তো হঠাৎ আমার মনে হলো যে আমি আরোগ্য মন্ত্র কেন চ্যান্ট করছি না? miraculously আরোগ্য মন্ত্র কিছুক্ষণ চ্যান্ট করার পর, হ্যাঁ, আমি ব্রিথ করতে শুরু করলাম। আর ব্রিথ করে আমি তখন দাঁড়াতে পারছিলাম না। আমি তখন মানে ৪ পা মানে হাত আর পা দুটো লাগিয়ে মানে ৪টে লাগিয়ে আরকি লাস্ট সামিট অব্দি পৌঁছেছিলাম। যখন সামিটে পৌঁছেছি তখন সূর্যটা ওঠা সবে শুরু করেছে। অ্যান্ড দ্যাট টাইম ইট ওয়াজ আ ম্যাগনিফিসেন্ট ভিউ। খুবই সুন্দর অপূর্ব একটা দৃশ্য ছিল। সেটা তো পরে। কিন্তু মানে এই যে আরোগ্য মন্ত্রটা অদ্ভুতভাবে কাজ করেছিল। আমি আমি ছোটবেলা থেকে শুধু আ
করে এসে কি আমার একটু শরীর খারাপ হলে আমি চ্যান্ট করেছি। আমার মাও অনেক উপকৃত হয়েছে। কিন্তু আরোগ্য মন্ত্র যে এতটা পাওয়ার সেটা মানে আমি আমার নিজের জীবন দিয়ে আ মানে বাবার সিদ্ধ মন্ত্র এতটাই পাওয়ারফুল যে আমি আমার নিজের লাইফে এটা ফিল করেছি যে আমার যে কন্ডিশনটা সেদিনকার ছিল তাহলে আমি জানি না কি করতে হতো। মানে মেডিকেল সাপোর্ট লাগতো। আমি জানি না ওখান থেকে আমাকে কি করে নামানো হতো যদি আমার ব্রিথিং টা বন্ধ হয়ে যেত। কারণ ওখানে কোনো খচ্চর-টচ্চর উঠবে না। তো হয়তো মানে এমার্জেন্সি র‍্যাডার-ফ্যাডারে হেলিকপ্টার দিয়ে নামাতে হতো। মানে এরকম টাইপের অবস্থা। তো সেই জায়গাটায় আমার কোনো মেডিকেল অ্যাসিস্ট্যান্স ছাড়া মানে আমি যে আবার ব্রিথ করতে শুরু করেছিলাম, তো সেটা আমি জীবনে ভুলব না। মানে আমার মনে হয়েছিল যে আমি একটা আবার লাইফ ব্যাক মানে পেয়েছি আরকি। তো তারপরে আমি উঠেছি। হ্যাঁ, সামিট কমপ্লিট করেছি। তারপরে আবার ঠিক হয়ে গেছি, আবার পরে নেমেছি। নামার পরে আমাকে ওরা ক্যাম্পে এসে মেডিকেশন দিয়েছিল। সেটা আলাদা কথা। কিন্তু এটা একটা আমি ঘটনা শেয়ার করলাম। যেটা বাবার সিদ্ধ মন্ত্র যে এতটাই পাওয়ারফুল সেটা আ বলার জন্য। প্রত্যেকটা মন্ত্র ভীষণ পাওয়ারফুল। আরেকটা মন্ত্র আমরা অনেক সময় বাবাকে আ বলতে শুনেছি যে, আমাদের যদি আ আ কোনো মানে ওই চাকরি-বাকরির ক্ষেত্রে বা এরকম টাইপের ক্ষেত্রে মন্ত্র পাঠ করতে হয়। তো আ আমার একজন কাজিন মানে আমার একটা কাকিমার ছেলে আ তো ওর অনেকদিন ধরে সমস্যা ছিল। আ একটা একটু ওদের ফ্যামিলির ফিন্যান্সিয়াল একটু সমস্যা ছিল। তো ওই ভাইকে আমি জীবনে কোনোদিন দেখিনি আ যে অত মানে পুজো আচ্চা করতে। মানে কোনোদিন ধূপ-ধুনো দিতে এরকম দেখিনি। সেই ছেলে আরকি হঠাৎ করে যখন ও চাকরি-টাকরি পাচ্ছিল না, আমার মা ওর মা এসে বলেছে মানে আমার কাকিমা এসে বলেছে যে, "অনেক ট্রাই করছে। প্রতিবার ইন্টারভিউ আসে কিন্তু ডাকে কেটে যায়।" তো এরকম ব্যাপার। তো আ বাবাকে আমি শুনেছিলাম বলতে যে, চাকরি ক্ষেত্রে ধনলাভ বা এরকম মন্ত্র জপ করলে এটা ভালো। আর যদি কোনো আমরা বাধা-বিঘ্ন পাই, তো সেটার জন্য আমাদের আ যে একটা কর্মে সফলতা লাভ এরকম মন্ত্র যেগুলো যে আমাদের থাকে বলে, বলে মহাবলে অসিদ্ধ সাধিনী সাহা বা এরকম যে মন্ত্রগুলো। তো আমার বাবা সরি আমার মা বাবার ওই বইটা আ কাকিমাকে ওই মন্ত্রগুলো ওইখান থেকে দেয়। আমার ভাই আ যে ছেলেটাকে আমি জীবনে দেখিনি আ এসব পুজো আচ্চা করতে। তো বিশ্বাস নেই আমাকে ফোন করে আমাকে বলে কি যে, "আমি তোমাকে রেকর্ড করে পাঠাচ্ছি। আ তুমি একটু শোনো। আমি ঠিকঠাক করে প্রনাউন্স করতে পারছি না। তো তুমি আমাকে একটু রেকর্ড করে পাঠাও।" তো আমি ওকে রেকর্ড করে পাঠালাম মন্ত্রগুলো যে এইরকম প্রনাউন্স করতে হবে। তো ও সেটাকে জপ করতে শুরু করে। আর উইদিন আ 25 ডেজ মানে ওর অনেকগুলো এদিক-ওদিক ইন্টারভিউ চলছিল। তো উইদিন 25 ডেজ ওর জব কনফার্মেশন হয়। সেই থেকে ওর এত বিশ্বাস হয় যে আমার বাবা যখন ওকে মানে আমার বাবা অ্যাকচুয়ালি ছোটবেলায় ওকে পড়াতো। আমার বাবা ওকে বলে কি যে, "তুই বাবার মন্ত্রটা জপ করছিস তো?" বলছে, "হ্যাঁ, জেঠু আমি জপ করে এটা আমার ইন্টারভিউটা ক্লিয়ার হয়েছে।" তো ওইখান থেকে খুব ওর বিশ্বাস হয় গুরুদেবের উপর। আমাদের বাড়িতে ডিসেম্বরে যখন অ্যা বাবা যায়, ঠিক আছে? আমি অবাক হয়ে যাই দেখে যে সবাই দীক্ষা নিচ্ছে। ওর মাও দীক্ষা নেওয়ার জন্য তখন রেডি ছিল না। মানে ওর মা পরে এসেছে। তো ফার্স্ট সকালবেলা ও যখন বাবা বলেছে দীক্ষা দেবে, ফার্স্ট ও এসে বাবার সামনে বসে দীক্ষা নেওয়ার জন্য রেডি হয়ে গেছে। কেউ আসেনি তখন আমার ফ্যামিলি থেকে মানে ইগারলি দীক্ষা নেওয়ার জন্য যে আমি দীক্ষা নেব। আমার মা ইন্টারেস্টেড ছিল। আ বাট ও মানে আমি দেখেছি যে এসে ফার্স্ট বাবার কাছে এসে বাবাকে বলেছে কি আমি দীক্ষা নেব। তো এটা একটা খুব আ বড় চেঞ্জ আমি আমার ভাইয়ের মধ্যে দেখেছি। যেটা হচ্ছে বাবার মন্ত্র তো ভীষণ আ মানে আ সিদ্ধ মন্ত্র যেটা এরকমভাবে কাজ করে। আর আমার ভাইয়ের ক্ষেত্রে দেখেছি যে অসাধারণ মানে চেঞ্জ ওর মধ্যে যে টোটালি এখন আ স প্রতিদিন মানে নিষ্ঠা করে জব করে, তারপরে অফিস যায়। যাই হোক, কাজ করছে সে সুন্দরভাবে কর্মরত। 3rd আরেকটা ঘটনা বলি। আ সেটা হচ্ছে আমার আ এ আমি বাবার সঙ্গে একবার কথোপকথনে আ একবার বাবার কাছে মানে শুনেছিলাম বাবাকে বলতে যে, "আমার
মানে বাবা বলছেন যে, "আমার জীবনটা এই যে দেখছো আমার যে দীর্ঘ আয়ু বা আমি আজকে যা হয়েছি আ সেটা সবই আমার গুরুর কৃপা। আমার গুরুর কৃপা ছাড়া আজকে আমি এই জায়গায় আসতে পারতাম না।" তো আমি আমার গুরুর প্রতি আমি কৃতজ্ঞ। আমি এখনো পর্যন্ত আমি তাকে প্রণাম জানাই। আ তো যখনই তোমরা সবসময় অ্যা একটাই মন্ত্র জপ করবে। সেটা হচ্ছে গুরু তব কৃপাহি কেবলম। ওম গুরু তব কৃপাহি কেবলম। এই একটা মন্ত্র যদি সবসময় তোমরা জপ করো, তাহলে বুঝতে পারবে যে গুরু তোমাদের সাথে, সাথে আছে। তো বাবার কথা বলা মানে তো এটা কথার কথা নয়, এটা সত্যিই কথা। এটা সত্যি কথা যে গুরু সঙ্গে, সঙ্গে থাকবে। আর আ সেদিন মানে যখন বাবা আমাকে বলে তারপর থেকে আমি এই মন্ত্রটা অ্যাকচুয়ালি যখন আমি সকালবেলা জব করতাম, তখন আমি জাস্ট মানে বাবার বইতে যেরকম লেখা ১০৮ বার জব করতে হয়, সেরকমই জব করতাম। তো সে যখন আমি এটা শুনলাম, তো আমি এটা অলওয়েজ মানে অ্যা এক তারপর থেকে অলওয়েজ জব করতে থাকি। মানে সাপোজ আমি স্কুটি ড্রাইভ করছি বা এমনি কোনো অফিসে কাজ করছি আ বা এমনি রান্না করছি। মানে কিছু একটা মানে মানে এইটা মনে, মনে জব করতে থাকি আরকি। মানে ওরকমভাবে আ প্রনাউন্স করে হয়তো নয়। মনে, মনে জব করতে থাকি। হ্যাঁ, তো এরকম ওম গুরু তব কৃপাই পেলাম। সবসময় ট্রাভেল করছি কোথাও। তো এটা আমি এরকম একটা হ্যাবিট হয়ে গেছে। তো একদিন এটা ১ বছর আগের ঘটনা বলছি। এটা খুব অদ্ভুত একটা ঘটনা। মানে আমি জানি না এটার ব্যাখ্যা কি? হ্যাঁ, এটা আমি জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা ১ বছর আগের ঘটনা। এটা হয়েছিল আ বাবার আগের বছর যে জন্মদিন, আ সেই জন্মদিনের আ মানে কিছুদিন আগের ঘটনা আমি বলছি। খুব রিসেন্ট মানে মানে বাবার জন্মদিনের কয়েকদিন আগের ঘটনা এটা, আগের বছরে। কিন্তু সেই সময়ে আমি আ মানে ব্যাঙ্গালোরে আমি অফিস থেকে যখন ফিরি, তখন আমার অফিস থেকে আ ফিরতে, ফিরতে অনেকটাই রাত হয় আমার। বেরোতে, বেরোতে ৯ঃ০০ ৯:৩০ হয় অফিস থেকে। তো আমার ঘরে ঢুকতে, ঢুকতে ১০ঃ০০ এরকম বেজে যায়। তো সেদিনকার আমার মনে পড়ছে না এক্সাক্টলি সেটা ফ্রাইডে ছিল নাকি। যাই হোক অ্যাকচুয়ালি ফ্রাইডেতে খুব ট্রাফিক হয় রাত্রেবেলা ব্যাঙ্গালোরে। আ তো আ সেই সময় একটু দেরি হয়ে গেছিল। মানে আমার কোনো একটা কাস্টমার মিটিং ছিল আর সেদিনকে আমার অফিস থেকে বেরোতে অলরেডি ১০টা হয়ে গেছে। তো সেদিনকে আমি বেরিয়েই প্রচুর ট্রাফিকে পড়ে গেছি। আর আ যথারীতি হা অনেক রোড চেঞ্জ করে করে মানে আসছি। তো আমি যেখানে থাকি তার মানে তার আগে একটা মানে ওইটা আসতে গেলে একটা হাইওয়ে ক্রস করতে হয়। মানে ওই হাইওয়েটার মানে ওই দিক দিয়ে আসতে হয় আরকি। তো ওখানে আমি আম হসুর হাইওয়ে বলে। তো ওখান দিয়ে আমি যখন মানে ক্রস করছি, তো সেখানে আমি দেখছি উম জেনারেলি আমি এভরিডে ওই হাইওয়েটা বেশি রাত হয়ে গেলে আমি ওই হাইওয়েটা ডিরেক্ট ধরি না। ওটা সার্ভিস রোড ধরি। বিকজ যত রাত হয়ে যায় ওটা প্রচুর বড়, বড় ট্রাক আর জেনারেলি ওই মানে ফ্রাইডেতে আ যে দূরপাল্লার যে বাসগুলো থাকে মানে ট্রাভেল বাসগুলো যে স্লিপার কোচ বাস ওগুলো চলে। আর ওগুলো খুব ফাস্ট চলে। তো সেই কারণে আমি ওই একটু বেশি রাত হয়ে গেলে আমি হাইওয়ে থেকে ওর উপর দিয়ে ডিরেক্টলি চালানোটা এভয়েড করি। কারণ ওর প্রচন্ড ডেঞ্জারাস মানে ওর যে লাইট গুলো খুব বেশি, বেশি রিফ্লেক্ট করে। তো যাই হোক সেই দিনকার আমি ওরকম সার্ভিস রোড নিয়েছি। তো যথারীতি সার্ভিস রোডে অর্ধেকটা ঢুকে আমি যখন ওইখানে শর্টকাট নিতে গেছি, তো একটা জায়গায় ছিল রাস্তাটা ব্লক হয়ে গেছে। তার কারণ হচ্ছে সেখানে রোড ওয়ার্ক চলছে। সেটা আমাকে অন্য একটা রাস্তা দিয়ে ঘুরিয়ে দিয়েছে। তো ঠিক আছে, যেরকম ঘুরিয়ে দিয়েছে, ঘুরিয়ে দিয়েছে। আর সেই সময় আমি অ্যাকচুয়ালি ওই পিছনের রাস্তাটা অতটা চিনতাম না। তো যখন ঘুরিয়ে দিয়েছে আমি দেখছি কি রাস্তাটা আ মানে Google ম্যাপে দেখাচ্ছে আমার লোকেশনটা যাবে। কিন্তু এমন জায়গাটা দিয়ে দেখাচ্ছে সেই জায়গাটা একটু খালি টাইপের জায়গা। মানে ওই রাস্তাটা আমি দিনের বেলা গেছি। ওটা একটু সুনসান একটু দুধারে ওপেন এরিয়া বাঞ্জার টাইপ এরকম আছে। তো ওই রাস্তাটা রাত্রেবেলা অতটা সেফ ফিল করছি না। তাই জন্য আমি আমার স্কুটিটা ঘুরিয়ে আবার একটা অন্য রাস্তায় দিয়ে গেছি। তো সেই রাস্তাটা জেনারেলি ওপেন থাকে। তো সেখান দিয়ে আমি যখন যাচ্ছি, ওখানেও একটা রোড ওয়ার্ক এর ব্লকেজ পেয়েছি আমি। তো এমন একটা জায়গায় ব্লকেজ পেয়েছি আর আমাকে মানে ফেরত যেতে আমি তো পারছি না। আর দ্বিতীয়ত হচ্ছে মানে ট্রাফিক গুলো এত ঘুরিয়ে দেয় আমাদের এখানে।
যে ওখানটা ঘুরলে আমাকে পুরো আবার হাইওয়েতে উঠে পুরো ঘুরে যেতে হবে। ঠিক আছে? তখন অলরেডি ১১টা বেজে গেছে। তো আমি ওখানে এখানে একটা প্রবলেম হচ্ছে আমাদের কলকাতায় যেমন লোকজনকে একটু ডেকে জিজ্ঞেস করছি যে, "দাদা এখান দিয়ে যাবো।" কেউ একটা বলে আরকি। এখানে কেউ দাঁড়ায় না। মানে কেউ সাড়াও দেয় না, কেউ দাঁড়ায়ও না। মানে আমি ওখানে দাঁড়িয়ে জিজ্ঞেস করছি, "এই রাস্তাটা দিয়ে যাবো, ওই রাস্তা" মানে কোনো একটা গাড়ি দাঁড়াচ্ছে না। তো সবাই নিজের মতো বেরিয়ে যাচ্ছে। তো আমি আ যে এমন একটা জায়গায় আটকেছি, তো ওখান দিয়ে তো উল্টো দিকে টার্ন নিতে পারবো না। আমি দেখছি একটা বাইক এলো। সে বাইকে একটা লোক হেলমেট পরা। এখনো মনে আছে ব্লাক কালারের প্যান্ট পরেছিল আর ব্লাক অ্যান্ড হোয়াইট চেক শার্ট। লোকটার ফেস কভার হেলমেট। তো লোকটা জাস্ট আমার সামনে দিয়ে বাইকটা অদ্ভুতভাবে ঘুরিয়ে মানে শুধু ডান হাত দিয়ে ইশারা করলো। মানে ইশারাটা এরকম কি ফলো মি এরকম কিছু একটা হাত দিয়ে এরকম ইশারা করলো যে ফলো করতে। তো আমি ওই বাইকটাকে বুঝলাম যে বাইকটা আমাকে হেল্প করতে চাইছে যে ও রাস্তাটা নিয়ে যাবে। বাইকটা যখন উঠলো তখন দেখলাম ও হাইওয়েতে উঠেছে আর হাইওয়ের উল্টো দিক দিয়ে চালাচ্ছে। মানে অ্যাকচুয়ালি উল্টো দিক দিয়ে চালালে আমার যে এরিয়াটা সেটা উঠবে কিন্তু উল্টো দিক দিয়ে চালিয়ে মানে রাত্রেবেলা যদি পুলিশ ধরে তাহলে মানে আর শেষ ওইখানেই কেস। আর ব্যাঙ্গালোর পুলিশ খুব ডেঞ্জারাস। তো যাই হোক আমি ভাবছি লোকটা কোথা দিয়ে চালাচ্ছে। তো লোকটা কন্টিনিউয়াসলি আমাকে ইশারা করে যাচ্ছে ফলো মি। আমি লোকটার পেছনে ড্রাইভ করে যাচ্ছি কিন্তু লোকটা যেভাবে চালাচ্ছে। গিয়ে আমাকে একটা কানেক্টরে তুলেছে। যখন ওই কানেক্টরটায় উঠলাম তখন অবাক হয়ে গেলাম দেখে যে ওটা অ্যাকচুয়ালি আমার যে এরিয়া ইলেকট্রনিক সিটি আমি যেখানে থাকি সেই এরিয়ার একটা শর্টকাট কানেক্ট করছে। আমি ওই রাস্তাটা চিনি অ্যাকচুয়ালি। তো আমি ওখানে যখন দাঁড়ালাম সামনে দিয়ে দুটো ট্রাক পাস করছে আমার সামনে দিয়ে। তো আমি দাঁড়িয়েছি লোকটার পাশে। তো আমি ভাবছি কি লোকটাকে আমি থ্যাংক বলবো। আহ, আমি আমার সাইড গ্লাসে যখন আমি দেখছি লোকটাকে দেখতে পেলাম না। আমি বললাম, লোকটা কোথায় গেল পেছন দিকে দেখলাম মানে আপনারা ভাবতে পারবেন না ওই রাত্রির 11:30 এরকম সময় একটা বাইকও ছিল না আমার আশেপাশে। নো টু হুইলার। চারিদিক দিয়ে শুধু ট্রাক যাচ্ছে। ওই 11:30টার সময় আমার মানে হঠাৎ করে মনে হয়েছিল যে লোক আর কোনো রাস্তাও ছিল না কিন্তু টার্ন করার। আমি জানি না ও কোথায় গেল। আমি জানি না যে এটা আমাকে কে রাস্তা দেখিয়ে উল্টো দিক দিয়ে নিয়ে এসছে আর তখন লাকিলি ওই সিগনালে একটাও পুলিশ ছিল না। আহ, আমি আমি জানি না এটা বাবা না কোনো গুড সোল মানে আমি জানি না বাট আমি আমি যখন অ্যাকচুয়ালি মানে ঢুকলাম তখন কিছু জাস্ট ফ্র্যাকশন অফ আ সেকেন্ডের জন্য আমি প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম তার কারণ হচ্ছে অত রাত্রিরে আমি পুরো মানে দু তিনটে চারটে ট্রাকের মধ্যেখানে আমার জাস্ট গাড়িটা দাঁড়িয়ে আছে একটাও টু হুইলার আমি দেখতে পাইনি না একটা ফোর হুইলারও ছিল ওই রাস্তায় তখন। আর আমি জানি না মানে কোথায় গেল লোকটা মানে কোথা দিয়ে বেরোলো ওইখান দিয়ে আর রাস্তা ছিল না ওখান দিয়ে সোজাই বেরোতে হবে আর কোনো টার্নিং এর জায়গা ছিল না। তো আহ এটা একটা ঘটনা যেটা আমার ঘটেছিল। আমি আশা করি বাবাই আমাকে এটা রক্ষা করেছে হয়তো। আহ হয়তো না সেটা হয়তো সত্যি। মানে হয়তো এটা খুব আহ মানে বাবা এরকম আমাদের সবার সঙ্গে থাকে যখন আমাদের যখন আমাদের প্রয়োজন বা আমরা কোনো একটা বিপদের আশঙ্কা পাই বা এরকম তখন বাবা নিজে এসে আমাদেরকে এইভাবে রাস্তা দেখায়। তো এটা হচ্ছে মানে ওই গুরু তব কৃপাহি কেবলম মন্ত্রের একটা মহিমা যেটা আমি ফিল করেছি। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি।